প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের নতুন বই বিজ্ঞান এর প্রথম অধ্যায় প্রাণীজগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায় থেকে প্রয়োজনীয় কাজ এবং সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 2025 সালের বিজ্ঞানের নতুন বই প্রথম অধ্যায় প্রাণীজগতের শ্রেণীবিন্যাস। পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে। এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল। এই বৈচিত্র্যময় প্রাণীকুলে রয়েছে আনুবেক্ষণিক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি। প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যতার উপর। ভিন্ন ভিন্ন পরিবেশে ও বাসস্থানে প্রাণী বৈচিত্র্যের ভিন্ন রকম হয়। বিশাল এই প্রাণী জগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন, আর বিন্যস্তকরণ করার পদ্ধতিকে বলা হয় শ্রেণীবিন্যাস। অর্থাৎ এখানে তোমাদের শ্রেণীবিন্যাসের একটা সংজ্ঞা দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। শ্রেণীবিন্যাস প্রাণী জগৎকে জানার পথ সহজ করে দিয়েছে। পার্ট 1, প্রাণীজগতের শ্রেণীবিন্যাস। তোমরা তোমাদের চারপাশের ছোট বড় নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও। তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণীজগৎ সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমার দেখা প্রাণীগুলো কি দেখতে একই রকম? এগুলো সবগুলো কি মেরুদণ্ড আছে? এর সবই কি একই পরিবেশে বাস করে? এরা সবাই কি একই রকম খাবার খায়? এরা কি একইভাবে চলাফেরা করে? এবার তুমি নিচের প্রশ্নগুলোর উত্তর তোমার চিন্তার সাথে মিলিয়ে নাও। আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলোকে দেখি তার সবগুলো দেখতে একই রকম হয় না। এদের দেহের আকৃতি, গঠন ও অন্যান্য জৈবিক কাজকর্মের প্রকৃতিও ভিন্ন। এদের কোনোটির মেরুদণ্ড আছে, আবার কোনোটির মেরুদণ্ড নেই। এদের কোনোটি মাটিতে, কোনোটি পানিতে, কোনোটি গাছে বাস করে। এদের কারোর খাদ্য বিভিন্ন রকমের হয়। এরা বিভিন্ন অঙ্গ যেমন সিলিয়া, পা, উপাঙ্গ ইত্যাদি চলাফেরা করে। আবার কোনোটির চলন শক্তিও নেই। পৃথিবীতে এই রকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই। আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে। বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের সহজ উপায় হল শ্রেণীবিন্যাস। প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল ও অমিল সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলা হয়। প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে। এর নাম শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। প্রজাতি হল শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। যেমন মানুষ, কোনো ব্যাঙ, কবুতর ইত্যাদি এক একটি প্রজাতি। কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয়। এই সকল ধাপের প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হয়। শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল, জন রে এবং ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় শ্রেণীবিন্যাসের জনককে, তাহলে তোমরা এখান থেকে উত্তর লিখে দিতে পারো ক্যারোলাস লিনিয়াস। তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশবিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুইটি অংশ বা পদবিশিষ্ট হয়। এই নামকরণে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলা হয়। অর্থাৎ বৈজ্ঞানিক নামকরণ কাকে বলে সেটাও তোমরা এখান থেকে লিখে দিতে পারবে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স,
বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। এরপরে একটি কাজ দেওয়া আছে তোমাদের জন্য। এখন তুমি তোমার নিজের খাতায় নিচের ছকটি আঁকো এবং ছকটি পূরণ করো। এখানে আছে, প্রথম কলামে আছে প্রাণীর নাম, বানর, কেঁচো, ঝিনুক, পাখি, মাছ। এই সমস্ত প্রাণীর বাসস্থান কোথায়, গঠন কেমন, এদের উপকারিতা কী এবং অপকারিতা কী তা এই ছকে উল্লেখ করতে হবে। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। প্রথমেই আছে বানর। বানরের বাসস্থান হলো অধিকাংশ প্রজাতি গাছে বাস করে। গঠন, স্তন্যপায়ী প্রাণী, লম্বা হাত, পা ও লেজ আছে, দেহ লোমে আবৃত। উপকারিতা, রক্তে RH ফ্যাক্টর থাকায় বানর চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অপকারিতা, প্রায়ই ফসলের ক্ষেত ও বাগানে হামলা করে ক্ষতি করে থাকে। কেঁচো, মাটিতে গর্ত খুঁড়ে বাস করে। গঠন, দেহ নলাকার ও খণ্ডায়িত, প্রতিটি খণ্ডে সিটা থাকে যা চলাচলে সাহায্য করে। উপকারিতা, কেঁচো মাটির কণাকে ভেঙে দিয়ে মাটিতে বায়ু চলাচলের ক্ষমতা বৃদ্ধি করে। অপকারিতা, বর্ষার সময় জমিতে কেঁচো থাকলে কেঁচোর গর্তে পানি ঢুকে গাছের গোড়া পচে যায়। এরপর ঝিনুক, অল্প সমুদ্র অথবা অল্প লবণাক্ত জলে বাস করে। গঠন, শক্ত খোলকের অভ্যন্তরে কোমল দেহ রয়েছে। শক্ত খোলকের উচ্চ স্তরে চুন জাতীয় পদার্থ দিয়ে গঠিত। উপকারিতা, ঝিনুক থেকে মুক্তা পাওয়া যায়। ঝিনুক শৈবাল খেয়ে পানিকে পরিষ্কার করে তোলে। অপকারিতা, পানিকে পরিষ্কার করে বিধায় পানির মধ্যে থাকা জীবাণু ঝিনুকের মধ্যে অবস্থান করে। এরপর পাখি, অধিকাংশ প্রজাতি গাছে বাস করে। গঠন হলো দেহ পালকে আবৃত এবং অগ্রপদ ডানায় রূপান্তরিত মেরুদণ্ডী প্রাণী। উপকারী, পোকামাকড় ও কীটপতঙ্গ খেয়ে কৃষকের খুবই উপকার করে থাকে। অপকারিতা, মাঠের ফসল কিংবা পুকুরের মাছ খেয়ে ক্ষতি করে, পাখির মাধ্যমে বিভিন্ন রোগও ছড়ায়। সর্বশেষ মাছ, সমুদ্র, খাল, বিল, হাওর, নদী, পুকুর, ডোবায় বাস করে। গঠন, দেহের উপরিভাগ আঁশযুক্ত, ফুলকা বিশিষ্ট, জলচর, মেরুদণ্ডী প্রাণী। উপকারিতা, অত্যন্ত উপকারী ভিটামিন, ফ্যাটি অ্যাসিড, আয়োডিন, জিঙ্ক, সেলেনিয়াম সহ আরও একাধিক খনিজ রয়েছে। অপকারিতা, অনেক ধরনের মাছে উচ্চ মাত্রায় পারদ থাকে যা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। এই ছিল এই ছকের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 2 থেকে 5 অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।